তো গানের শেষ লাইনে একটা কথা ছিল, যদি বেঁচে থাকি আবার গান নিয়ে ফিরবো। তো এর মধ্যে আর কোনো গান লেখা হয়েছে কিনা? এর মধ্যে অনেক গানই লেখা হয়েছে, কিন্তু প্রকাশ করা হয়নি। আসলে গান প্রকাশ করার ক্ষেত্রে কেন জানি আমি অনেক গাফিলতি করি, অনেক অলসতা করি, এটা কেন করে জানি না। অথচ আমরা জানি আপনার প্রথম ভালোবাসা গান। হ্যাঁ, একদম। আসলে ভালোবাসা বলেই হয়তো জিনিসটাকে আমি এখনো কমার্শিয়াল পর্যায়ে ভাবে নিয়ে যাই নাই, কারণ আমি গান লিখি আমার নিজের জন্য, আমার ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য। এই জন্য দেখা যায় গান অনেক লেখা হয়, ইভেন এই চলো ভুলে যাই ধরনেরই কিছু গান আমার লেখা আছে, কিন্তু আমি প্রকাশ করিনি। প্রতিবাদী, হ্যাঁ, প্রতিবাদী ধরনের বা হাহাকার যেটাতে প্রকাশ পেয়েছে, এই ধরনের অনেক গান আছে, কিন্তু আমি প্রকাশ করি না কেন? তখন একটা প্রেক্ষাপটে লিখেছি, তখন সবাই একজোটে ছিল, বা বলতে গেলে সবার সেটা এক ছিল, মানসিকতা এক ছিল, সবাই এক হয়ে কাজ করেছিল, সবার সবার দাবিটা এক ছিল যে একটা সুন্দর বাংলাদেশ চাই। এখন কিন্তু যে যার স্বার্থ অনুযায়ী নিজের মতো করে কাজ করে যাচ্ছে, এখন আর কারো দেশ নিয়ে চিন্তা নাই, সবার নিজের নিয়ে চিন্তা। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার মতো যারা মানুষ, যারা আসলে কষ্ট পায় দেশকে নিয়ে বা দেশ নিয়ে ভাবে, তাদের জন্য জিনিসটা মনে হয় যে বলে লাভ কি, কেউ শুনবে না, তার থেকে নিজের কাছে থাকুক। আচ্ছা, তো একটু জানতে চাই এখন কি নিয়ে ব্যস্ততা, এবং আগামীকাল যেহেতু আমাদের অনেক বড় একটি দিন, আগামীকালকে কেন্দ্র করে কোনো ব্যস্ততা আছে কিনা, কি করছেন? হ্যাঁ, আগামীকালকে কেন্দ্র করে ব্যস্ততা বলতে আমার কনসার্ট আছে কালকে মানিক মিয়া এভিনিউতে। দেশের গান গাইবো কয়েকটি। আসলে যেহেতু দেশের এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে, দেশের গান গাওয়া জরুরি। ইভেন আমার মনে হয় শুধু ইনসিডেন্টের জন্য না, দেশের গান আমাদের সবসময় গাওয়া বা প্র্যাকটিস করা, যখনই সুযোগ পাওয়া যায় তখনই আসলে দেশকে স্মরণ করা, দেশের প্রতি যে ভালোবাসাটা সেটা স্মরণ করা উচিত। আচ্ছা পূর্ণি, আমরা জানি যে ছোটবেলায়, একদম অনেক ছোটবেলায়, যখন অনেকে বলে যে যখন আসলে কথাও ঠিক মতন মুখে ফোটে না, সেই সময়টা থেকে আপনার গান গাওয়া শুরু। তো গান গাওয়াটা আসলে কিভাবে শুরু, বা হাতে খড়িটা কিভাবে হয়েছিল, সেটা মনে আছে কিনা? হাতে খড়ি বলতে আমার আম্মু গান গাইতে খুব পছন্দ করতো, আম্মুর একটা হারমোনিয়াম ছিল। সো আমি ছোটবেলায় একটু ট্রাই করতাম টুকটাক, বা আম্মুর শুনে শুনে গাওয়ার চেষ্টা করতাম। তো তখনই তারা বুঝছিল যে আমাকে আসলে গানে দেওয়া যায়, এবং দিলে আমি হয়তো ভালো করব। তো আমাকে স্কুলে ভর্তি করার আগে আমাকে গানের ক্লাসে আর আর্টের ক্লাস দিয়েছিল আব্বু আম্মু। সো ওই জায়গা থেকে আমার গুরুমুখী বিদ্যা শুরু, একদম 3 বছর বয়স থেকে। আমার মনে আছে খুবই ঝাপসা স্মৃতি, বাট আমি অনেক ছোট তখন, তখন 3 বছর বয়স আমার। আমি আমার স্যারের পাশে বসে, কখনো স্যারের কোলে বসে আমি গান গাইতাম, গান শিখতাম। স্যার আমাকে এত আদর করতো। সো আমি তার খুব প্রিয় স্টুডেন্ট ছিলাম, যে এত ছোট, সবার ছোট ছিল, একটা আলাদা তার একটা অ্যাফেকশন ছিল আমার প্রতি। আচ্ছা, তো গানটা আসলে মোটামুটি মার ইন্সপিরেশনের পরে নিজের ভালো লাগা বা ভালোবাসা থেকে করা হয়েছে। তারপর আসলে আর কার কার কাছে হাতে খড়ি হয়েছে, এবং কোন জনরার গান আসলে আপনি শিখেছেন? আমি মেইনলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছি, আর সব জনরায় আসলে ট্রাই করা হয়েছে। যেরকম আমি নজরুল শিখেছি এক জায়গায়, রবীন্দ্র শিখেছি আরেক জায়গায়, লালন শিখেছি, বা ফোক গান, ভাবসঙ্গীত আরেক জায়গায় শিখেছি, উচ্চাঙ্গ শিখেছি এক জায়গায়। সো ইটস লাইক যে যেটাতে এক্সপার্ট, আমার সেই মানুষের কাছেই সেটা শেখা হয়েছে। এছাড়া তো পপ সং যেগুলো বা আধুনিক গান, এটা তো শুনে শুনেই করা, একটা লেভেলে চলে আসলে তখন আর কি সব গানই তোলা যায়, তো তখন আর দরকার হয় না স্পেসিফিক কোনো গানের দরকার। আপনাকে কেউ নিশ্চয়ই অনেকেই বলেছে আপনার চেহারা কিছুটা মোনালি ঠাকুরের মতো। একদম ছোটবেলা থেকে সবাই বলে। আচ্ছা, তো কেউ কি কখনো বলেছে যে তোমার চেহারা মোনালি ঠাকুরের মতো বলেই তুমি গান শিখেছো, নাকি গান শিখেছো বলে মোনালি ঠাকুরের মতো হয়ে গেছে চেহারা? তাহলে জানি না, মোনালি ঠাকুরকে চেনার অনেক আগে থেকেই তো আমি গান করি, কিন্তু যখন দেখলাম যে এত সুন্দর একটা মানুষ এত সুন্দর করে গান গায়, শি ওয়াজ লাইক মাই আইডল, আমার খুব ভালো লাগতো। এবং আইডলের মতোই তো আপনি হয়েছেন। অল ওভার আমরা যদি বলি, মিষ্টি গলা এবং দেখতেও বেশ মিষ্টি, মাশাআল্লাহ।